আমি প্রত্যাশা করেছিলাম যে শিক্ষা সংস্কার কমিশন থাকবে, কিন্তু নাই। গণমাধ্যম কমিশন আছে, কিন্তু শিক্ষাটা একদমই অবহেলিত। আপনার দক্ষিণ এশিয়ার ভিতরে শিক্ষকদের বেতন সবচেয়ে কম, বাজেট সবচাইতে বাংলাদেশের কম, সবচেয়ে কম, এবং 1.83 না কত পার্সেন্ট বাজেটের। তো এটা কোনো শিক্ষার কোনো বাজেটই না। প্রাইভেট ওনার যে কলেজগুলো আছে সেখানে এক বছর ওই মাংনা খাটে যে সামনের বছর চাকরি হবে, হ্যাঁ, বেতন নাই, চাকরি খায়, তারপরেও আবার পয়সা খরচ করে চাকরি নেয়। চাকরি নেওয়ার পরে আবার এক বছর আবার ওই কলেজ 2-4 পয়সা দেয়, ওইটা নিয়ে খাটে। খাটার পরে যখন ওই আপনার ইয়েতে আসে, এমপিও ভুক্ত হয়, তখন সে কিছু পয়সা পায়, এর আগে তো পায় না। সুতরাং কলেজগুলো তো আরও বেশি অবহেলিত। আপনি এইটা বিবেচনা আনতে হবে। এই গত বছরের যে জরিপ, কোন কোম্পানি কোন অর্গানাইজেশন জরিপ করে, বাংলাদেশের 1000 পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই, শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে। আচ্ছা, তারপরে ধরেন এটাতে রিসার্চ অমক টমক যুক্ত আছে, বুঝলাম। র্যাঙ্কিং এ ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট আছে, তবে মানে 1000-এর ভিতরে আছে, নিচে আর কি, হ্যাঁ, তো 500-এর ভিতরে আছে। কিন্তু ভারত, পাকিস্তান, নেপাল, এমনকি আফগানিস্তানের চেয়ে নিচে আছি আমরা। অর্থাৎ আমরা এই রেটিংয়ে আপনাকে হিসাব করতে হবে যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কোনো নজরই দেওয়া হয় না। কারণ শিক্ষা খাত সরাসরি গভর্নমেন্টকে তাড়া করতে পারে না, কারণ এখানে তো শিক্ষিত লোকরা থাকে। সারা বিশ্বে অনেক ইউরোপিয়ান দেশের শিক্ষকরা একদম টপ প্রেস্টিজ পায়, এয়ারপোর্টে গেলে তার ইমিগ্রেশন হয় না, এরকম মানে ভিভিআইপি তার মর্যাদা পায়। আমাদের শিক্ষকরা যেমন চাকরিও পায়, কোনো জায়গায় চাকরি না পায়, শিক্ষকতা চাকরি, বেতনও হচ্ছে যা পায় তাই দিয়েই থাকে, কারণ বেকারের দেশ, এই সুযোগটা নেওয়া হয়। সুতরাং শিক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষাকে আপনার অটোমেশনের যুগের সাথে, ধরেন এখন আপনি ডাক্তার অপারেশন করে, রোবট অপারেশন করবে। আপনার কয় সুতা কোন দিকে অপারেশন চাকু চালাতে হবে, রোবটকে ওই প্রোগ্রাম দিতে হবে, সেই লোকটি দরকার। আপনার ডায়াগনোসিস করার লোকটা দরকার। আর ডাক্তাররা যে বের করতেছেন, এই ডাক্তার যদি এইটা না জানে, সে প্রোগ্রাম করতে হবে এবং মেজারমেন্টটা দিতে হবে এবং ডায়াগনোসিস করতে হবে প্রকৃত রোগটা কি। যেমন ধরেন আমার জিহ্বায় ঘা হয়েছে ডায়াবেটিক্স থেকে, বাংলাদেশের বড় 3 ডাক্তারের কাছে গেছে, আমার কয় ক্যান্সার হয়েছে, জিহ্বায় অপারেশন করতে হবে। বলেন, আমাকে ব্যাংককে নিয়ে গেছে, টিপ দিয়ে জিহ্বায় টিপে আঙুল টিপ দিয়ে কয় নো ক্যান্সার, নো ক্যান্সার, ওষুধ দিচ্ছে, আমি অলরাইট, আমি অলরাইট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো এই জন্যই বলছি যে ডায়াগনোসিসটা বড়। আমাদের দেশে আপনার ডাক্তারের কাছে যাইবেন, আপনার অ্যাসিস্ট্যান্ট যে মাত্র পাস করছে, ও আপনার সব ব্রিফিং নিচ্ছে, নিয়ে ও যা লিখে দিল, আর যার প্রফেসরের কাছে গেলেন সে আপনার সাথে কথাই বলতেছে না। পাইবেন 2-1 পাইবেন না। সুতরাং টোটাল আপনাকে তো এই যে সংস্কারের কথা যে আপনার ফেরদৌস ভাই বলছেন, সংস্কার তো সর্ব জায়গায় লাগবে। আমাদের সমাজে যেমন সব জায়গায় লাগবে, এখানেও সব জায়গায় লাগবে। এই কথা সূত্র ধরেই যদি আপনার কাছে জিজ্ঞেস করি, যে শিক্ষার কথা তো অনেক শুনলাম, শিক্ষার্থীদের শিক্ষার কথা আসছে, রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী সময়ে এখন আসলে রাজনীতিবিদদের কি শিক্ষা প্রয়োজন, বা রাজনীতির কি শিক্ষাটা সংস্কার প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ, রাজনীতিবিদ দেখেন, সংস্কার কমিশন 11টা হয়েছে টোটাল। রাজনৈতিক দলগুলোর ভিতরেও সংস্কার দরকার, এই কথা কিন্তু রাজনীতিবিদরা বলে না। তাদের নির্বাচনটা প্রায়োরিটি। হ্যাঁ, আমি বলবো যে হ্যাঁ, রাজনৈতিক দল তো কোনো আপনার দাতব্য প্রতিষ্ঠান না, অবশ্যই নির্বাচন চাইবে, কিন্তু তাদের ভিতরেও তো একটা মানবিক, ছাত্ররা যে দাবিগুলো শেষে করছে, ধরেন যে তারা ফেসিবাদ বিলুপ চায়, মানবিক বাংলাদেশ চায়, সুশাসন চায়, আইন শাসন চায়, গণতন্ত্র চায়, এটা তো স্বাধীনতা যুদ্ধেরও এটাই ভিন্ন ভাষায় এই দাবিই ছিল। তো এই দাবিতে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আন্দোলন, কয়েক দফা আন্দোলন দিল, রক্ত দিল, কিন্তু আমরা তো জায়গায় পৌঁছাইতে পারি না। এখন অনেক সূচকে আগাচ্ছি, ধরেন ফেরদৌসে অনেক মেধাবী লোক, তিনি কর্মঠ লোক,
হয় জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচাইতে বৃহৎ বিশ্ববিদ্যালয়, তাই না? সবচাইতে শিক্ষক ছাত্র বেশি। উনি যদি এটা যদি সময় থাকে, যদি উনি পান, ওনার মেধা কাজে লাগান, হয়তো আস্তে 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 এটাকে আপনাকে দাঁড় করতে পারবে শিক্ষকদেরকে। কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেন একজন কেন্দ্রিক, একজন নির্ভর। সুতরাং তার ইচ্ছাটা করতে হবে যে আমার দলের ভিতরে সংস্কার দরকার পড়বে। এই দলের ভিতরে তো সংস্কার হচ্ছে না। আপনি একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ যদি করতে চান, আপনার রাজনৈতিক দলটা তো তাই সেই ফ্রেমের হইতে হবে, গণতান্ত্রিকভাবে তো সব কিছু হতে হবে। সেটা তো হচ্ছে না। এখন দেখেন ওই বামপন্থী যারা আছে না, তারা তো সমাজতান্ত্রিক বিপ্লব করবে, সেখানে গণতন্ত্র থাকবে, তারাও কয় গণতন্ত্র চাই। হ্যাঁ, এখন জামাত ইসলাম তারাও কয় গণতন্ত্র চাই। এখন গণতন্ত্র একসময় ছিল 60-70-তে, সবাই কত সমাজতন্ত্র চাই, ইসলামিক সমাজতন্ত্র চাই। সমাজতন্ত্র ছাড়া স্লোগান ছিল না, এখন হচ্ছে গণতন্ত্র চাই, কিন্তু নিজের পেটের ভিতরে গণতন্ত্র নেই। সুতরাং সংস্কারটা সব জায়গায় দরকার। আপনি দেখেন 53 বছরে আমাদের যে বনজগতের পরিবর্তন ঘটছে। আগে তো দুর্নীতিবাজকে ঘৃণা করতাম, ঘুষখোরকে ঘৃণা করতাম, হ্যাঁ, এখন কিন্তু আর ওই রকম মনে হয় না। কারণ এখন দেশ, যার টাকা আছে সে দেশ চালায়। এখন তার দিকে আরো ভয় পাই, ঘৃণা তো দূরের কথা, ভয় পাই। তো সুতরাং এটা পরিবর্তনটা বিজ্ঞানের অগ্রগতি থাকতে চলবে এবং সংস্কার সারা জীবন চলবে। পৃথিবী যতদিন থাকবে সংস্কার চলমানই থাকবে। সুতরাং আমার কথা হলো অ্যাজ অফ টুডে আমাকে কোন সংস্কারটা জরুরি দরকার, সেই সংস্কারটাই করতে হবে। সুতরাং আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চালাচ্ছে, তাতে করে মানুষের যে এক্সপেকটেশন সেটা পূরণ হচ্ছে না। সুতরাং আমার মনে হয় যে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলি, সেগুলি করে আমার মনে হয় নির্বাচনের পথে হাঁটা উচিত।